আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে রহস্য গল্প কুয়াশা 2 গহীন জঙ্গলে প্রথম পর্ব। আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রহস্যকেরা গল্পটি উপভোগ করুন। চলুন শুরু করা যাক। টিপটিপ করে বৃষ্টি পড়েই চলছে আজ 6 দিন ধরে। শ্রাবণের মাঝামাঝি একবার শুরু হলে আর থামতেই চায় না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ডিএনফা ওয়ার্কশপে অস্টিন 850 গাড়িটা মেরামত করবার জন্যে রেখে শহীদ পায়ে হেঁটে বাড়ি ফিরছে। ওয়াটারপ্রুফ পরা, পায়ে গামবুট, মাথায় টুপি। ভিজবার কোনো ভয় নেই। বৃষ্টিটা বেশ একটু চেপে এলো। শান্তিনগরের বিরাট পিচঢালা রাস্তাটা এমনিতেই খুব নির্জন থাকে বৃষ্টির দিন, তাই লম্বা রাস্তাটা ধরে যতদূর দেখা যায় জনপ্রাণীর চিহ্ন নেই। বেশ দূরে একজন লোককে হেঁটে আসতে দেখা গেল। ভিজে ভিজে আসছে লোকটা। অনেকটা কাছে আসতেই শহীদ দেখল নিগ্র একজন। ছ্যাত করে উঠল তার বুকের ভেতরটা। গত কয়েকদিন ধরে জনকতক নিগ্র তার ওপর নজর রাখছে। সে যেখানেই যায় ছায়ার মতো পিছু নেয় তাদের কেউ না কেউ। এ লোক তাদেরই দলের একজন। কাছে এসে শহীদকে চিনতে পেরে সব কাটা দাঁত বেরিয়ে গেল লোকটার। মিষ্টি হাসি উপহার দিল সে শহীদদের কাছে, কিন্তু হাসিটা মোটেই মিষ্টি লাগলো না। নিকেশ কালো মুখে চকচকে সাদা দাঁতগুলো ওকে যেন ভেঙচি কাটল। কি বীভৎস চেহারা! শহীদ গম্ভীর মুখে এগিয়ে গেল। পকেটের মধ্যে রিভলভারটা শক্ত করে চেপে ধরেছে সে। শহীদ ভাবছে, কেন এই লোকগুলো তার পিছু করছে? কি এদের উদ্দেশ্য? এমন বিকট হাসিরই বা অর্থ কী? ঢাকার বুকে হঠাৎ এতগুলো নিগ্রো কোথা থেকে এসে হাজির হলো? দ্রুত হাঁটছে শহীদ। মাঝে মাঝে পিছন ফিরে চায় না কেউ নেই আশেপাশে। প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে সে। সামনে একটা মাঠ আর একটা বড় দিঘি। বাঁ পাশে রেখে একটা কাকরের সরু পথ শহীদের সুন্দর একতলা বাড়িটার গেট পর্যন্ত চলে গেছে। বৈঠকখানার কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ঘরের মধ্যে মহুয়া, কামাল আর লীনা বসে গল্প করছে। ওদের দেখে শহীদের বুকের ওপর থেকে একটা ভারী পাথর যেন সরে গেল। মনটা হালকা হয়ে গেল। ডান পাশে একটা বাড়ি তৈরি হচ্ছে। জায়গাটা অন্ধকারের মতো। তারপরেই কাকরের রাস্তায় পড়বে সে। হঠাৎ পিছন থেকে কে যেন জাপটে ধরল তাকে। শহীদ ছাড়াবার চেষ্টা করছে, এমন সময় বাঁ পাশ থেকে প্রচণ্ড এক মুষ্টাঘাত এসে পড়ল ওর গালে। বো করে ঘুরে উঠল ওর মাথাটা। কেমন যেন ঘোলাটে লাগছে। সামলে নেয়ার আগেই তার পকেট থেকে রিভলভার তুলে নিল আক্রমণকারী। শহীদ ততক্ষণে সামলে নিয়েছে অনেকটা। চেয়ে দেখল তাকে ঘিরে দাঁড়িয়েছে 4-5 জন নিগ্রো। তাদের মধ্যে সবচাইতে লম্বা লোকটা এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে পড়ল, ডোন্ট শাউট, আদারওয়াইজ ইউ ডেড, কামস উইথ মি। শহীদ চিন্তা করে দেখল ওয়াটারপ্রুফ পরে, গামবুট পায়ে 4-5 জন সন্ডামার্কা নিগ্রোর সাথে লাগতে যাওয়া পাগলামি ছাড়া কিছুই নয়। তাকে ধাক্কা দিয়ে দিয়ে অর্ধেক তৈরি বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। শহীদ শেষবারের মতো তার বাড়ির দিকে চেয়ে দেখল কামাল, মহুয়া, লীনা তেমনই গল্প করছে। গফুর চা নিয়ে এসে রাখছে টেবিলের উপর। এত কাছে রয়েছে ওরা, তবু কেউ জানছে না শহীদের এখন কত বড় বিপদ। ক্ষোভে দুঃখে শহীদের হাসি পেল। ইস, গফুর যদি একটু জানতে পারত তার দাদামণি এখন কত বড় বিপদে পড়েছে। গফুর আর শহীদ একসাথে থাকলে এই নিগ্রো কজন টের পেত কার সাথে লাগতে গেছে ওরা। ঘরের মধ্যে এনে শহীদকে একটা রশি দিয়ে পিচমোড়া করে বেঁধে ফেলল ওরা। তারপর হঠাৎ হাঁটু গেড়ে বসে নিজের ভাষায় কি যেন বিড়বিড় করতে বলতে লাগলো। শহীদ তার এক বর্ণও বুঝল না। মিনিট কয়েক ওরা সেইভাবে অনবরত বলেই গেল। তারপর একজন উঠে গিয়ে ঘরের কোণে রাখা একটা লম্বা বাক্সের ডালা খুলে ফেলল। সেই লম্বা লোকটা আবার তাকে পাঁচকোলা করে তুলে নিয়ে বাক্সের দিকে চলল।
শহীদের বুঝতে বাকি রইল না এবারে তাকে বক্সে পোড়া হবে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঝড়ের মতো একটা মূর্তি ঢুকলো ঘরে। কালো আলখাল্লা পরা, মুখে মুখোশ। কেউ ভালো করে কিছু বুঝবার আগেই সে পটাপট কয়েকটা ঘুষি বসিয়ে দিল তিনজন কার্ফির নাকের ওপর। কি প্রচণ্ড ঘুষি! যেমন বিরাট লম্বা চওড়া মূর্তি তেমনি তার ঘুষির ওজন। নাকে হাত দিয়ে বসে পড়ল তিনজনই। সবচাইতে জোয়ান নিগ্রোটা শহীদকে ফেলে দিল মাটিতে। তারপর ঘুষি বাগিয়ে প্রচণ্ড বেগে ছুটে গেল মূর্তিটার দিকে। সামান্য সরে গিয়ে কি যেন একটু করল আগন্তুক। ছিটকে ওপাশের দেয়ালে ধাক্কা খেল জোয়ান নিগ্রোটা। মাথাটা ভীষণভাবে ঠুকে গেছে দেয়ালের গায়ে। টু শব্দটি না করে মাটিতে পড়ে গেল সে অজ্ঞান হয়ে। এদিকে বাকি তিনজনের একজন টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। তলপেটে প্রচণ্ড এক লাথি খেয়ে সে আবার মাটিতে ঘুরে পড়ল। সর্দারের পকেট থেকে শহীদের রিভলভারটা বের করে নিল আগন্তুক। এবার সে শহীদ দিকে আসছে। পকেট থেকে একটা ছুরি বের করে শহীদের হাত পায়ের বাঁধন কেটে দিল। তারপর পরিষ্কার বাংলায় বলল, চলো তোমাকে কিছুদূর এগিয়ে দিয়ে আসি। শহীদ আগে আগে চলছে। পিছনে আলখেল্লাধারী বাড়ির কাছাকাছি এসে শহীদ বলল, এসো বন্ধু, আজ মহুয়ার হাতের তৈরি চা খেয়ে যাও। তোমার এই উপকারের জন্যে কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো ভেবেই পাচ্ছি না। কোনো উত্তর নেই। শহীদ পিছন ফিরে দেখল কেউ নেই। তার অজান্তেই আগন্তুক কখন সরে পড়েছে। শহীদের বুঝতে বাকি নেই আলখেল্লাধারী কুয়াশা ছাড়া আর কেউ নয়। আরও কারো এত বড় বুকের বল নেই যে চারজন সন্ডামার্কা নিগ্রোর সাথে খালি হাতে একা লড়তে যাবে। কিন্তু কুয়াশার তো তার ওপর প্রতিশোধ নেয়ার কথা। সে তাকে এমন অযাচিতভাবে বিপদ থেকে উদ্ধার করবে কেন? সে তার বোনকে বিয়ে করেছে বলে? কিংবা ভালোবাসা? শহীদ ঠিক বোঝে না। কুয়াশার প্রতি শ্রদ্ধায় তার মাথা নত হয়ে আসে। কিন্তু এই নিগ্রোগুলো তাকে বন্দি করেছিল কেন? ওই বাক্সতে পুরে ওকে কি পাচার করবার মতলবে ছিল ওরা? কিন্তু কেন? কোথায়? নানা প্রশ্ন তার মাথায় জট পাকায়। কোনোটারই সমাধান পায় না সে। পরদিন বিকেলবেলা বৃষ্টি পড়েই চলছে। মাঝে মাঝে দুই এক ঝলক ঠান্ডা বাতাস এসে ঢুকছে শহীদের ড্রয়িং রুমের খোলা জানালা দিয়ে। বৃষ্টির কণাও কিছু কিছু এসে দামি পুরো কার্পেটের খানিকটা ভিজিয়ে দিয়েছে। বাতাসের ঝাপটার সাথে সাথে খুব শুকনো বৃষ্টির কণা এসে লাগছে চোখে মুখে। লম্বা সোফাটায় গুটিসুটি মেরে শুয়ে শহীদ সঞ্চয়িতা পড়ছে আর মাঝে মাঝে বাইরের বৃষ্টির দিকে চেয়ে কি যেন ভাবছে। শহীদ দেখছে ভিজছে কার্পেটটা। ভিজুক, উঠে গিয়ে জানালা বন্ধ করতে ইচ্ছে করছে না। বাইরে রহস্যময় বিরাট বটগাছটা যেন তার মনের মধ্যে কত কি গোপন করে নীরবে চেয়ে রয়েছে তার দিকে। যেন একটা বক এক পায়ে স্থির হয়ে দাঁড়িয়ে মাছের অপেক্ষা করছে। না না, বক না, একটা মস্ত বড় হিংস্র জংলি হাতি। কি এক জাদুমন্ত্রে শান্ত হয়ে কেবল চেয়ে রয়েছে আর ভিজছে। আরও দূরে দৃষ্টি যায় শহীদের। দূরে একটা বাড়ি তৈরি হচ্ছে। লম্বা একটা বাঁশের আগায় একটা ঝাড়ু আর টুকরি বাঁধা। বৃষ্টির দিন তাতেই কাজ বন্ধ। আরেকটা বাঁশের মাথায় একটা কাক বসে বসে ভিজছে। কি ভাবছো চুপচাপ? মোহ এসে ঢুকছে কখন ঘরে? আরে বেশ তো তুমি। কার্পেটটা ভিজে যাচ্ছে আর নিশ্চিন্তে শুয়ে আছো। কাচের জানালা বন্ধ করে দিল সে। তারপর কাছে এসে মাথার কাছে একটা সোফায় বসে শহীদের চুলের মধ্যে হাত চালিয়ে দিল। কামাল কই? লিনাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। ওরা দুজনই হাসলো। কামাল চিরকাল অঙ্কে লাড্ডু পেত। লিনার ম্যাট্রিক পরীক্ষা আর মাত্র 1 মাস বাকি। তাই কামালকে আবার শহীদের কাছে থেকে অঙ্ক শিখে নিয়ে ওকে শেখাতে হচ্ছে। কামালের সদা চিন্তিত মুখ দেখলে মনে হয় পরীক্ষা যেন ওরই। মুহু কি যেন খেতে ইচ্ছে করছে। শহীদ আবদারের সুরে বলে, গফুরকে বড়া ভাজতে দিয়ে এসেছি, হয়ে গেছে প্রায়। না, বড়া না, কি যেন আরেকটা জিনিস। হাত বাড়াই শহীদ। ধ্যাৎ, কেউ দেখে ফেলবে যে। এই না, সত্যি। গফুর একটু কাশি দিয়ে ঘরের ভিতর ঢুকলো। একথালা ভর্তি বড়া। শহীদ সুবোধ বালকের মতো মিটমিট করে চেয়ে রইল। টেবিলের উপর থালাটা রেখে গফুর বলল, কামাল ভাই আর ছোট আপাকে ডেকে দেব দিদিমণি? দাও। গফুর চলে গেল।
একটু পরে কামাল আর লীনা এসে ঢুকলো ঘরে। বড়া দেখেই কামাল পুলকিত হয়ে উঠল। একটা বড়া মুখে পুরে এক কামড় দিয়ে আর্তনাদ করে আবার হাতে নিল। বড্ড গরম। শহীদের মাথার কাছে বন্ধ করে রাখা সঞ্চিয়েতা তুলে নিয়ে পাতা উল্টাতে থাকলো লীনা। বোধ করি একটা কবিতা আবৃত্তি করবার ইচ্ছা আছে। ভালো কবিতা খুঁজছে। হঠাৎ একটা চারভাঁজ করা কাগজ বই থেকে বের করে শহীদকে জিজ্ঞেস করলো, এটা কি দাদামণি? এটা তো এ বইয়ের মধ্যে ছিল না। ওটা বাবার একটা চিঠি, মার কাছে লেখা। আজ সকালে মার হাত বাক্স ঘাটাতে ঘাটাতে পেয়ে গেলাম। কামালের দিকে ফিরে বলল, এই চিঠির দু একটা জায়গা পড়ছি, শুনে রাখ। পরে তোর সাথে আমার অনেক কথা আছে। শহীদ হাত বাড়িয়ে লিনার কাছে থেকে চিঠিটা নিল। অনেক দিনের পুরনো চিঠি, কাগজটা হলদে হয়ে গেছে, জায়গায় জায়গায় কালি চুপসে গেছে, পড়া যায় না। কিছুক্ষণ চিঠিটার ওপর চোখ বুলিয়ে শহীদ পড়তে শুরু করলো। আমাদের স্টিমার এখন তেলাগয়া উপসাগরের মধ্যে দিয়া লরেঞ্জো মার্কুইসের দিকে চলিয়াছে। আগামীকাল আমরা সেখানে পৌঁছাইব। কতগুলি সামুদ্রিক পাখি আজ দুপুর হইতে স্টিমারের চতুর্পার্শ্বে ঘুরিতেছে। এখন সূর্য অস্ত যাইতেছে। কেবল ইঞ্জিনের ধিকি ধিকি শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। এই নিস্তব্ধতা বড় ভালো লাগিতেছে। ডেকের ওপর আমার পাশের চেয়ারে বসিয়া ইকবাল সেও মুগ্ধ হইয়া বাহিরে চাহিয়া রহিয়াছে। মেঘগুলি সিঁদুরের মতো লাল হইয়া গিয়াছে, তাহার ছায়া আবার জলে পড়িয়াছে, ফলে চতুর্দিকে কেবল লাল আর লাল। ডারব্যান হইতে কতগুলি নিগ্রো আমাদের স্টিমারে উঠিয়াছে। আমার সহিত অত্যন্ত ভাব জমিয়া গিয়েছে। ইহারাও লিম্পোপো নদী দিয়া দক্ষিণ রোডেশিয়ার যাইবে। ইহাদের ভাষা আমরা একেবারেই বুঝি না, তবু ইহাদের ভাবে ভঙ্গিতে বন্ধুত্ব করিবার ইচ্ছা দেখিয়া আমরা অত্যন্ত খুশি হইয়াছি। বিশেষ করিয়া আমাকে ইহারা অত্যন্ত শ্রদ্ধা করে। রোজ সন্ধ্যায় ইহারা আসিয়া আমার সামনে হাঁটু গাড়িয়া উহাদের নিজেদের ভাষায় কি কি সব উচ্চারণ করে। আমি এক বর্ণও বুঝি না, কেবল মাথা নাড়ি। এই নিগ্রোগুলো বান্টু শাখাভুক্ত। ইহারা যেমন সাহসী ও বলিষ্ঠ তেমনি হিংস্র। আমার সহিত স্টিমারের একজন খালাসি সামান্য দুর্ব্যবহার করিয়াছিল। আজ 2 দিন যাবৎ তাহাকে পাওয়া যাইতেছে না। আমার যতদূর বিশ্বাস, এই নিগ্রোগুলি তাহাকে খুন করিয়া জলে ফেলিয়া দিয়াছে। কারণ আমার সহিত খালাসির ঝগড়ার সময় তাহাদিগকে অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া দেখিয়াছিলাম। এহেন হিংস্র, বলিষ্ঠ ও সাহসী পথপ্রদর্শ লইয়া আমাদের লিম্পোপোর কুমির নিধনে বিশেষ সুবিধা হইবে। জার্মান গভর্নমেন্ট ইদানিং ঘোষণা করিয়াছে প্রতিটি কুমিরের জন্য অনেক টাকা পুরস্কার দিবে। তোমার নিকট হইতে আমি এখন 4500 মাইল দূরে, কিন্তু বিশ্বাস করো রানী, এক মুহূর্ত তোমাকে ভুলিয়া থাকিতে পারি না। অনেক রাতে যখন এক ফালি চাঁদ উঠে আকাশে, ভৌতিক চাঁদ আবছা আলো, আবছা অন্ধকার, তখন জাগিয়া বসিয়া তোমার কথা ভাবি, তুমি যদি কাছে থাকিতে, ইত্যাদি ইত্যাদি। চাচাজান আর বাবা কি তাহলে কেবল শিকার করতে যাননি, টাকা পয়সার ব্যাপারও ছিল? কামাল জিজ্ঞেস করল। টাকার কথা একটা আছে অবশ্যই, কিন্তু টাকা তাদের কম ছিল না। আসলে গেছিলেন শিকার করতেই। সেই সাথে যদি কিছু টাকাও আসে তো মন্দ কি? টাকা দেবে কে? জার্মানি যখন গত মহাযুদ্ধে টাঙ্গাইকেনা দখল করে তখন ঘোষণা করে লিম্পোপো নদীর কুমির শেষ করতে হবে। প্রতিটি মৃত কুমিরের জন্যে 1 পাউন্ড পুরস্কার। আমার বাবা আর তোর বাবা গেছিলেন আসলে শিকার করতে। ওখানে গিয়ে যতদূর সম্ভব তারা পুরস্কারের কথা জানতে পারেন। আচ্ছা, তোমরা ওদের মৃত্যু সংবাদ পেলে কি করে? মহুয়া প্রশ্ন করে। লরেঞ্জো মার্কুইস থেকে অ্যান্ডারসন বলে এক সাহেব দয়া করে জানিয়েছিলেন। শহীদ কাচের জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। বেশ জোরে বৃষ্টি নেমেছে। গফুর কফি নিয়ে এলো 4 কাপ। কফিতে এক চুমুক দিয়ে কামাল বলল, একটা গান গাও তো মহুয়াদি, শ্রাবণের গান। এই বিকেলবেলা কি ভালো লাগবে? খুব ভালো লাগবে, গাও তো তুমি।
আমি সাথে পিয়ানো বাজাবো। কামাল উঠে গিয়ে পিয়ানোর সামনে বসলো। একটু কেশে নিয়ে শুরু করলো মহুয়া। আমি শ্রাবণ আকাশের ওই দিয়াছি পাতি, মম জল ছল ছল আঁখি মেঘে মেঘে। যেমন সুন্দর সুর তেমনি গলা, কলির শেষে এত সুন্দর করে মির টানে মহুয়া। সাথে কামালের পাকা হাতে পিয়ানো সমস্ত আবহাওয়া একবারে গম্ভীর করে দিয়েছিল। আজকের এই বদলা দিনে যেন সম্পূর্ণ সুন্দর হলো গানটা শুনে। সবাই অনেকক্ষণ চুপচাপ বসে রইল। মহুয়া উঠে দাঁড়িয়ে বলল, লিনা, ভুনা খিচুড়ি তৈরি করা শিখবে বলে চলো আজ খিচুড়ি রাঁধবো। মহুয়া আর লিনা চলে গেল রান্নাঘরের দিকে। কামাল কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। তারপর শহীদকে বলল, কি কথা বলবি বলে? হ্যাঁ, কাছে আয়। কামাল কাছের একটা সোফায় এসে বসলো। শহীদ বলল, শোন, তোকে গোড়া থেকে ব্যাপারটা বলি। এই যে চিঠিটা দেখছিস, পকেট থেকে একটা খাম বের করলো শহীদ। এটা আজ সকালের ডাকে আফ্রিকা থেকে এসেছে। না না, বাবা বা কাকা কারো লেখা নয়। কুফুয়া নামে একজন আফ্রিকান ব্যবসায়ীর কাছ থেকে এসেছে। বাবা আর কাকা গেছিলেন লিম্পোপো নদীর কুমির শিকার করতে। জার্মানি তখন ঘোষণা করেছে প্রতিটি কুমিরের জন্য 1 পাউন্ড করে পুরস্কার দেবে। বাবা আর কাকা এই ব্যবসায়ী কুফুয়ার সাথে যোগ দিয়ে কয়েকশো লোক জোগাড় করে কেবলমাত্র নদীর 1 মাইল ঘেরাও করেই 9,500 কুমির একদিনে মারেন। পরে আরও অনেক কুমির এদের হাতে মারা পড়ে। ঠিক ঠিক টাকা দেয় জার্মান গভর্নমেন্ট, কিন্তু তাদের কুমির নির্বংশ করার প্ল্যান বাতিল করে দেয়। তোর বাবা হঠাৎ একদিন বেকায়দায় কুমিরের পাল্লায় পড়ে বাবা আর কুফুয়ার চোখের সামনে তলিয়ে গেলেন লিম্পোপোর মধ্যে। বাবা নাকি ভীষণ আঘাত পেয়ে পাগলের মতো হয়ে যান। রাইফেল কাঁধে লিম্পোপোর ধারে ধারে দিন নেই রাত নেই পাগলের মতো ঘুরে বেড়াতেন তিনি। কয়েকদিনের মধ্যে বহু কুমির মারেন বাবা। তারপর একদিন তিনিও আর ফিরে এলেন না। আমাদের ঠিকানা কুফুয়ার কাছে ছিল। সে জানতো আমাদের পরিবারের বড় আর কেউ নেই। তাই আজ 17 বছর পর আমরা যথেষ্ট বড় হয়েছি মনে করে চিঠি লিখেছে। আমার আর তোর 7,000 পাউন্ড অর্থাৎ প্রায় 90,000 টাকা কুফুয়ার কাছে জমা আছে। আমরা যেন সেখানে গিয়ে সে টাকার একটা ব্যবস্থা করে আসি। তার জন্যে সে আমাদের সাদরে আমন্ত্রণ জানিয়েছে। লিখেছে, বাবারা, আমার প্রচুর টাকা আছে। বন্ধুর ছেলেদের টাকা আত্মসাৎ করে আমি স্বর্গে যেতে পারবো না। তোমাদের টাকা পয়সা তোমাদের বুঝিয়ে দিয়ে আমি শান্তিতে মরতে চাই। তোমরা যত শিগগিরই পারো রওনা হয়ে যাও, নইলে এই বুড়ো বয়সে আমাকে আবার যেতে হবে তোমাদের দেশে। অদ্ভুত ভালো বুড়ো তো, কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে, কিছু ষড়যন্ত্র থাকতে পারে। কয়েকদিন ধরে কয়েকজন নিগ্রোকে এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখছি। কেন বলো তো? ঢাকায় নিগ্রো, আফ্রিকার থেকে চিঠি, কেমন সন্দেহ হচ্ছে। তোরও নজর পড়েছে দেখছি। শহীদ হাসল। তারপর গত সন্ধ্যার ঘটনা সবিস্তারে বলল কামালকে। সবটুকু মন দিয়ে শুনে কামাল বলল, খুবই সিরিয়াস বলে মনে হচ্ছে। ব্যাপার কিছু আঁচ করছিস? না, আমি সকালে মার হাত বক্স খুললাম। বাবার কোনো চিঠিপত্র থেকে কিছু বোঝা যায় কি না দেখতে। একটা জায়গা একটু মিলেছে। চিঠিতে একখানে বাবা লিখেছেন, কয়েকজন নিগ্রো স্টিমারের রোজ সাজে তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি মন্ত্র আওড়াতো। কাল সাজে আমাকে হাত পা বেঁধে ওরা আমার সামনে হাঁটু গেড়ে বসে মন্ত্র আওড়াচ্ছিল। মনে হয় এই নিগ্রোগুলো সেই একই দলের লোক, অথবা একই উপজাতি বা শাখার লোক। সে যাক, এখন কি ঠিক করলি? যাবি লিম্পোপো নদীতে? তাই জিজ্ঞেস করতেই তো তোকে ডাকলাম। আমার তো পুরোপুরি যাবার ইচ্ছে আছে, কিন্তু তোর মা ভীষণ কান্নাকাটি করবেন তুই যেতে চাইলে। কিছুই না, তুই গিয়ে খালি একবার মাকে বলবি, ব্যাস, আর কিছু লাগবে না। তোর সাথে মা আমাকে দোজখেও পাঠাতে রাজি হবে। এদিকে আবার মহুয়াও কান্নাকাটি করবে। ও কিছুতেই যেতে দিতে চাইবে না। মহুয়াদিকে সঙ্গে নিয়ে যাবি? বাহ, গুড আইডিয়া। আমার মাথায় এ কথা একবারও আসেনি। পাটিগণিত করে তোর বুদ্ধি খুলে গেছে। শহীদ খুশি হয়ে উঠল। কিন্তু আমি যে কামাল আহমেদ আর তুই যে শহীদ খান তা প্রমাণ করবি কি করে? আফ্রিকায় গেলাম, তখন যদি কুফুয়া বলে তোমাদের পরিচয় প্রমাণ করো, তখন? বারে,
আমাদের পাসপোর্ট থাকবে না সাথে? পাসপোর্টেই তো ছবি থাকবে। পাসপোর্ট করে কোথাও যাওয়া হচ্ছে তোমাদের? মহুয়া এসে ঢুকলো ঘরে। ঠোঁটের একটু ওপরে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মিষ্টি মুখটা আরও মিষ্টি লাগছে। কিছুক্ষণ তার দিকে চেয়ে শহীদকে বলল, আফ্রিকা। মহুয়া ভাবল শহীদ ঠাট্টা করছে, হেসে কামালের দিকে চাইল। কামালের গম্ভীর মুখ দেখে ওর বুকটা ছেদ করে উঠল। আফ্রিকা? আফ্রিকা কেন? লিম্পোপো নদীতে কুমির শিকার করতে। ধ্যাত, ঠাট্টা করছো? না মোহু, ঠাট্টা না, সত্যি যাচ্ছি। কিছুতেই তোমাদের যাওয়া হতে পারে না। যে কোনো অবস্থায় আমাদের যাওয়াই চাই, গম্ভীরভাবে বলে শহীদ। আমার কথা শুনবে না? মোহর চোখে জল ছলছল করে। দেখ কামাল, মেয়ে মানুষের একমাত্র অস্ত্র তুলে নিয়েছে মহুয়া, আর একটু হলেই প্রয়োগ করবে। মহুয়া হেসে ফেলল। তাহলে বলো সত্যি সত্যি আর যাচ্ছ না? বিয়ে করে একটা মেয়ের ইহকাল পরকাল নষ্ট করে ওসব দেশে যাবার কথা ভাবতে হয় বুঝি? সত্যি সত্যি আমরা যাচ্ছি মহুয়াদি। তবে তুমি যদি কান্নাকাটি করো সেই ভয়ে তোমাকেও সাথে নেয়ার প্রস্তাব করেছি শহীদের কাছে। তাহলে রাজি আছো তো যেতে দিতে? নাই বা গেল অমন দেশে? কামাল ভাই, অনেক কারণ আছে যে যাবার। কি কারণ? শহীদ বলল, তোমাকে পরে সব বলবো মহুয়া। আমরা 4-5 দিনের মধ্যেই চিটাগাং থেকে রওনা হব। গফুরকে বললেই হবে, ওই সমস্ত জিনিসপত্র বেঁধে ছেদে ঠিক করে ফেলবে। লিনা এসে ঢুকলো। কোথায় যাবে তোমরা দাদামণি? আফ্রিকা। সত্যি? মোহদিও যাবে? হ্যাঁ, আমিও যাব। আবদার ধরে লিনা। তুই কি করে যাবি? তোর তো সামনে পরীক্ষা, তুই ততদিন চাচি আম্মার কাছে থাকবি। আমরা তো শিগগিরই পারি ফিরে আসব। আমাদের জাহাজ কি কলম্বো ঘুরে যাবে? কামাল জিজ্ঞেস করল। হ্যাঁ, মধ্যখানে মাত্র 2টা হল্টেজ, কলম্বো আর মরিশাস। কালকে আমরা চিটাগাং রওনা হচ্ছি। ঢাকায় আজই আমরা শেষ রাত কাটাবো। হয়তো আর কোনো দিন ফিরে আসবো না। চাচি আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিস তো? তুই রাতে আমাদের এখানে থাকবি। কাল খুব ভোরে প্লেন ধরতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। রাত 10টার দিকে জিনিসপত্র নিয়ে এখানে চলে আসব। কামাল চলে গেল। রাত তখন 8টা। গফুর এসে ঢুকলো ঘরে। লিনাকে চাচি আম্মার ওখানে দিয়ে এসেছিস? জানতে চাইল শহীদ। হ্যাঁ, ছোট আপা খুব কাঁদছিল। কিছুক্ষণ চুপ করে থেকে শহীদ বলল, তোর দিদিমণিকে ডেকে দে তো। গফুর দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। কিছু বলবি? শহীদ জিজ্ঞেস করে। দাদামণি, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। তোমাদের একলা বিদেশে যাওয়া হবে না। তুই গেলে আমাদের কি সুবিধা হবে? আরো বাজে হাঙ্গামা বাঁধাবি। শহীদ জানতো গফুর যাবেই যাবে। সে হয়তো তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে একা যেতে দিতেও পারত, কিন্তু তার দিদিমণিকে সে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাকে সে কিছুতেই একা বিদেশে যেতে দেবে না। তার ধারণা, তাকে ছাড়া হাজার লোকের সাথে গেলেও শহীদরা একা একা যাচ্ছে। ওকে রেখে গেলে ও ভীষণ কষ্ট পাবে দিনরাত ভেবে ভেবে। বুঝতে পেরে শহীদ ওরও টিকিট কেটেছে। তাহলে আমি দিদিমণির জিনিসপত্র খুলে রাখি, তোমরা যা খুশি করোগে যাও। দিদিমণিকে আমি যেতে দেব না। আমার বউ নিয়ে আমি যেখানে খুশি যাব, তাতে তোর কি? শহীদ হাসে। গফুর কোনো উত্তর পায় না এই কথার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে। শহীদকে সে কিছুতেই বোঝাতে পারে না কত ভয়ের জায়গা আফ্রিকা। সে দেশে একলা দিদিমণি যাওয়া হতেই পারে না। বলল, তোমরা তো কুমির শিকার নিয়ে ব্যস্ত থাকবে, তখন দিদিমণিকে দেখবে কে? ওর অবস্থা দেখে শহীদ তাড়াতাড়ি বলল, না রে গাধা, তোরও টিকিট করেছি। তোকে ছাড়া গিয়ে কি বিপদে পড়ি না পড়ি তার ঠিক আছে? গফুরে ঠিক বিশ্বাস হয় না যাবার সময় ঠিক দাদামণি একটা ফাঁকি দিয়ে চলে যাবে। ঠিক হ্যাঁ, সেও পিছন পিছন যাবে। তখন না নিয়ে পারবে না। তাছাড়া সেদিন তার ফটক তুলে কয়েকটা কাগজে লাগিয়েছে দাদামণি। তার ওপর আবার সে আঙ্গুলের টিপও দিয়েছে।
সেজন্য আবার অল্প অল্প বিশ্বাসও হয় তার। আর কোনো কথা না বলে চলে গেল গফুর। একটু পরেই মহুয়া এসে ঢুকলো। কামাল ভাই কই? চলে গেল, 10টার সময় আসবে। বারে, ভাত খাবে না এখানে? আমাকে চিংড়ির কাটলেট করতে বলে না খেয়েই চম্পট দিয়েছে। আমি কত কষ্ট করে তৈরি করলাম। ওর জন্য তুলে রাখলেই হবে। গরম গরম তো আর খেতে পারলো না। যাকগে, তুমি চলো ভাত খাবে। মোহু আর শহীদ খেয়ে নিয়ে শুয়ে পড়ল। কাল আবার খুব ভোরে উঠতে হবে। কামালের জন্যে একটা ঘরে বিছানা করে দিয়েছে মহুয়া। টেবিলের ওপর গোটা চারেক কাটলেট ঢাকা দিয়ে রেখেছে। গফুর ওকে ঘর দেখিয়ে দিয়ে শুয়ে পড়বে। অনেক রাতে মহুয়ার চিৎকার আর ধাক্কায় শহীদের ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসল শহীদ। কি কি হয়েছে মহুয়া? মহুয়ার বাক রুদ্ধ হয়ে গেছে। আঙ্গুল দিয়ে কাচের জানালার দিকে দেখালো। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। এ কয়দিন আকাশ পরিষ্কার ছিল। রাতের মধ্যে মেঘ জমে বাইরেটা নিকষ কালো করে দিয়েছে। বিজলি চমকে উঠল। সাথে সাথে শহীদও চমকে উঠে বালিশের তলায় হাত দিল। দুইটা কালো মূর্তি জানালার গরাদ ধরে ঘরের মধ্যে এক দৃষ্টি চেয়ে রয়েছে। গুড়ুম গুড়ুম করে মুহূর্তগুলোর মাথার ওপর দিয়ে উপর্যুপরি দুইবার গুলি ছুড়ল শহীদ। ঝনঝন করে জানালার ওপরের দিকটার কাচ ভেঙে গেল। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে মাটিতে পড়ল মূর্তি দুটি। 3-4 সেকেন্ড পর হঠাৎ আরেকটি গুলির শব্দ শোনা গেল। তারপরই আর্তকণ্ঠে একজন মানুষের চিৎকার। মহুয়া এলিয়ে পড়ল বিছানার উপর। শহীদ ব্যস্ত হয়ে ডাকে, মহুয়া, মহুয়া, অমন করছো কেন? কিছু হয়নি, ভয় পেও না। ও মুহু, মুহু। এমন সময় দমাদম দরজায় ধাক্কা পড়ল। শহীদ দরজা খোলো। দরজা খুলতেই ছুটে ভেতরে ঢুকলো কামাল। টর্চ নিয়ে, শিগগিরই বাইরে চল, আমি একটা লোককে জখম করেছি। তুই তাহলে আমার পরে গুলি ছুড়ছিলি? 7 ব্যাটারির একটা টর্চ নিয়ে ওরা বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে। গেটের কাছে চল। কামাল আগে আগে যায়। কই, নেই তো কেউ। এইখানটায় পড়েছিল লোকটা। এই দেখ রক্তের দাগ। শহীদ চেয়ে দেখল। সত্যি সত্যি এক জায়গায় খানিকটা রক্তের দাগ। চারধারে টর্চ ঘুরিয়ে দেখা গেল কোথাও কেউ নেই। এই যে রক্তের দাগ, এই পথ ধরে সোজা চলে গেছে। খুব জখম হয়েছে বেটা, অনেক রক্ত। চল, দাগ করে এগুলি বেটাদের পাবো। কামাল সামনে এগোয়। এখন আর যাওয়ার দরকার নেই, হাঙ্গামা না বাড়ানোই ভালো। ভোর রাতে তো আমরা কেটেই পড়ব। শহীদ আর কামাল ফিরে এলো জানালার ধারে। দুই জোড়া পায়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ওপর থেকে লাফিয়ে পড়েছিল বলে এই দাগগুলো মাটির মধ্যে গভীর হয়ে বসেছে। তুই গুলি ছুড়লি কেন? কখন জাগলি ঘুম থেকে? শহীদ জিজ্ঞেস করে। আমি একটা গুলির আওয়াজ শুনে জেগে গেছিলাম। জানালার ধারে আসতেই বিজলির আলোয় দেখলাম দুইজন মানুষ দৌড়ে গেটের বাইরে চলে যাচ্ছে। অমনি গুলি ছুড়লাম। একজন চিৎকার করে বসে পড়ল দেখে ছুটে তোর ঘরে গেছিলাম। শহীদ ঘরে এসে দেয়াল ঘড়িতে দেখলো 3:30 বাজে। হঠাৎ মহুয়ার কথা মনে পড়তেই ছুটে নিজের ঘরে ঢুকলো। মহুয়া তখন উঠে বসেছে। কামালও পিছন পিছন এসে ঢুকলো ঘরে। মহুয়া বলল, পেলে ওদের? অনেক স্বাভাবিক গলা। না, রক্তের দাগ ধরে গেলেই পেতাম, কিন্তু দরকার নেই তাই গেলাম না। উহ, বড্ড ভয় পেয়ে গেছিলাম। আমি তো প্রথমে ভূত মনে করেছিলাম। এখন কয়টা বাজে কামাল ভাই? 3:30। শহীদ বলল। বড্ড সাহসের পরিচয় দিয়েছ মহুয়া। ব্রাভো, আফ্রিকার জঙ্গলে যাবারই উপযুক্ত। লজ্জা পেয়ে মহুয়া বলল, না, এই ঠিক আশা করতে পারিনি কি না, তাই অত ভয় পেয়েছিলাম। আর আমার দোষ কি? লোক দুটোর চোখগুলো যে কি সাংঘাতিক রকম জ্বলছিল, দেখলে তুমিও ভয় পেতে। হ্যাঁ, গো গো আওয়াজ করে চিৎপটাং হয়ে বিছানায় পড়ে যেতাম। মিছে কথা বলো না, আমি মোটেও গো গো করিনি। তা করনি, কিন্তু তোমাকে নিয়ে আফ্রিকা যাওয়া সম্ভব না। তোমার জিনিসপত্র বের করে রাখো।
এয়ারপোর্টে যাওয়ার পথে কামালদের বাড়িতে তোমাকে নামিয়ে দিয়ে যাব। আপাতত আমাদের একটু কফি খাওয়াবে? আর কোনোদিনও হয়তো তোমার হাতে কফি খেতে পারবো না। মহুয়া নিঃশব্দে উঠে রান্নাঘরে চলে গেল। স্টোভ জ্বালিয়ে জল বসিয়ে দিয়ে জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে রইল। শহীদ চেঁচিয়ে বলল, কই মহুয়া, তোমার জিনিসপত্র খুলে রাখলে না? শাড়ি, ব্লাউজ, পেটিকোট দিয়ে আফ্রিকার জঙ্গলে আমরা কি করব? তাড়াতাড়ি করো, আমার ঘন্টা দেড়েকের মধ্যে রওনা হব। মহুয়া কোনো কথা বলল না, ওদের দিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করছে। ও রাগ করছে বুঝতে পেরে শহীদ গেল ওর কাছে। এই বোকা আমি, ঠাট্টা বুঝতে পারো না? ঘোরো তো এদিকে, দেখি। ও কি, কাঁদছো কেন? ছি ছি, আমি ঠাট্টা করলাম, এদিকে তুমি কেঁদে অস্থির। মহুয়া হাসবার চেষ্টা করলো, ধরা গলায় বলল, আর ভয় পাবো না। হঠাৎ ওদের দেখে ভয় পেয়ে গেছিলাম। মনে থাকে যেন, আফ্রিকায় কত কি বিপদ আসতে পারে। মনে মনে তৈরি না থাকলে ঘাবড়ে গিয়ে বিপদে পড়বে। এখন তাড়াতাড়ি আমাদের 2 কাপ কফি খাওয়াও তো, লক্ষ্মী। ফ্লেমিঙ্গো জাহাজ ছাড়লো চিটাগাং থেকে। মস্ত বড় জাহাজ। কলম্বো আর মরিশাস হয়ে সোজা দক্ষিণ পূর্ব আফ্রিকার ডরবেন বন্দরে যাবে। পাশাপাশি 2টো কেবিন পেয়ে গেছে শহীদরা। বড় কেবিনটায় শহীদ আর মহুয়া, আর মাঝারি কেবিনে কামাল। গফুর ডেকে ভালো ব্যবস্থা করে নিয়েছে। ফরিদপুরের মানুষ যাত্রী হিসেবে নোয়াখালীর পরেই ফরিদপুরের নাম। সবসময় এরাই ভালো ব্যবস্থা করতে পারে। কামাল প্রচুর পরিমাণে বমি করছে। জাহাজের ডাক্তার একটা মিক্সচার খেতে দিয়েছে তাকে। এখন সন্ধ্যার দিকে কিছুটা সুস্থ বোধ করছে সে। মহুয়ার কিছুই হয়নি, ওর নৌকা চড়ে অভ্যাস আছে। আর গফুরের তো কথাই নাই। পদ্মা পাড়ের মানুষ সমুদ্র দেখে জিজ্ঞেস করবে এ খালের নাম কি। সন্ধ্যের পর সবাই কেবিনের সামনে ডেক চেয়ারে গিয়ে বসেছে। কয়েকটা চেয়ার আর মধ্যখানে একটা টেবিল। ফুরফুর করে হাওয়া আসছে। জাহাজের খাবার ঘর থেকে অনেক মানুষের কথাবার্তা আওয়াজ তালগোল পাকিয়ে একটা গোলমাল হয়ে এখানে এসে পৌঁছেছে। তবু ভাগ্য ভালো তাদের কেবিনে জাহাজের একবার সামনের দিকে, অনেকটা নিরালা। জাহাজের পেটের কাছের কেবিন হলে চিৎকার আর ইঞ্জিনের শব্দ মিলে পাগল করে দিত। এখানেও যে শব্দ কম তা নয়, একঘেয়ে জলকল্লোল। এ তবু সহ্য করা যায়। অনেকক্ষণ বসে আছে তারা। 2বার কফি খেয়েছে। জাহাজের ক্যাপ্টেন অনুরোধ করছিলেন ডিনারটা সবার সাথে খাবার ঘরে খাওয়ার জন্য। কিন্তু মহুয়া কিছুতেই রাজি হয়নি। কাঁটা চামচ দিয়ে খেয়ে সুখ আছে। কাজেই তাদের খাবার সন্ধ্যার পর দিয়ে গিয়েছিল। অনেক আগে ওরা খেয়ে নিয়েছে। 3 দিন আগে ছিল পূর্ণিমা। চাঁদ আজ অনেক দেরি করে উঠেছে। পূর্বের আকাশটা ফর্সা করে দিয়ে চাঁদ উঠল। ছোট ছোট টুকরো মেঘ রয়েছে আকাশে। ঢেউয়ের মাথাগুলো চিকচিক করছে চাঁদের আলো পড়ে। বড় সুন্দর লাগছে শহীদের। পরিবেশটা বড় মিষ্টি। শহীদ বলল, জানিস কামাল, আমার মনে হয় পাহাড়ি ঠিক এই সময়কার রাগ। পাহাড়ি ঠুমরি শুনলে আমার মনে হয় একটা সুন্দর বেলাভূমিতে দাঁড়িয়ে আছি। সামনে বিরাট সমুদ্র। ঠিক এমনই করে চাঁদ উঠছে। পাঞ্জাবি পাজামা পরে আছি। ফুরফুর করে মিষ্টি বাতাস আমার কাপড় নিশানার মতো ওড়াচ্ছে। মনটা কেমন জানি হয়ে গেছে। গম্ভীর্য আবার সেই সাথে একটা আনন্দের পুলক। এমন মহান বিস্তারের সামনে এলে মনটা কিছুতেই ছোট বা হালকা থাকতে পারে না। ঠিক এই সময় প্রিয়াকে কাছে পেতে ইচ্ছে করে তাকে। আঙ্গুল বাড়িয়ে দেখাতে ইচ্ছা করে পৃথিবী কত সুন্দর। ঠিক এমনই সময় গজ 15 দূর থেকে একটা মিষ্টি আওয়াজ এলো। শারদের আওয়াজ। চমকে ওঠে শহীদ, কামাল। স্বপ্ন না সত্যি? না, ভুল শোনেনি তারা। বেজে উঠল শারদ। রাগ পাহাড়ি, কি অদ্ভুত মিষ্টি। কুয়াশা কুয়াশা ছাড়া এ আর কেউ না, ফিসফিস করে বলে কামাল। চুপ করে শোন। শহীদ ঠোঁটের ওপর আঙ্গুল রাখে। অদ্ভুত বাজাচ্ছে কুয়াশা। চোখের সামনে স্পষ্ট ছবি যেন দেখতে পাচ্ছে শহীদ। এমন আর পাক ভারতে কারও বাজনা সম্ভব না। এত দরদ পাবে কোথায় অন্য লোকে। যেমন মিষ্টি তেমনি বোল্ড। যখন মিনতি তখন সুরটা কত ইনিয়ে বিনিয়ে যায়। আর যখন পুরুষ তখন কি ভীষণ টোকা।
যেন সব ভেঙে চুরমার করে দিবে। শরৎটা পুরুষের বাজনা, পুরুষের ঠিক মনের কথাটা শারদে যতখানি প্রকাশ করা যায় অন্য কোনো যন্ত্রে তা যায় না। আধ ঘন্টা খানেক বেজে থেমে গেল বাজনা। সত্যি এমন বাজনা আর শুনিনি। মহুয়া অনেকক্ষণ পর কথা বলে, শুনতে পারো না মহুয়াদি, পৃথিবীতে আর কেউ এত ভালো বাজায় না। কে বাজালো? কুয়াশা, জবাব দিল শহীদ। মহুয়া মাথা নিচু করে বসে রইল। শহীদ বলল, কিন্তু কুয়াশা চলছে কোথায়? আমাদের সাথে আফ্রিকা, না আর কোথাও। আমি কল্পনাও করতে পারিনি এই জাহাজেই রয়েছে সে। কিন্তু কুয়াশা কেন আমাদের পিছন পিছন চলছে? কামাল বলে, আল্লাহ মালুম। আর দুদিন পর স্টিমার লরেঞ্জো মার্কুইসে পৌঁছবে। ডারবেনে নেমে এই স্টিমার ধরেছে শহীদরা। ডারবেনে তাদের সাথে সাথে জনকতক নিগ্রো আর জন 10 সাহেব জাহাজ থেকে নেমে স্টিমারে উঠেছে। এতদিন জাহাজে কিন্তু কোনো নিগ্রোকে দেখতে পায়নি শহীদ। খুব লক্ষ্য রেখেছিল শহীদ যাত্রীদের ওপর। তার সন্দেহ সত্য হয়েছে। একজন ফুল প্যান্ট পরা লোক খোঁড়াতে খোঁড়াতে নামলো জাহাজ থেকে। এই দলটার মধ্যে লম্বা সর্দার, আর সেই দিন যে তাকে পথে দেখে বিটকেল হাসি দিয়েছিল, সেই লোকটাকে শহীদ দেখেই চিনতে পারল। কিন্তু কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ না করে, যেন চিনতে পারেনি এমনই ভাবে স্টিমারে গিয়ে উঠল সে। ডারবেন থেকে আরও বহু নিগ্রো যাত্রী উঠল স্টিমারে, কিন্তু কুয়াশাকে দেখা গেল না। শহীদ তাকে চিনতে পারেনি মনে করে গতকাল সদরটা তাদের সঙ্গে আলাপ করবার চেষ্টা করছিল। তার ভাঙা ভাঙা ইংরেজিতে কত কথা বলে গেল সে, কত মিষ্টি করে হাসি দিল, কিন্তু মহুয়া কিছুতেই তার সামনে গেল না, কোনো কথাই বলল না। তার কাছ থেকে জানা গেল যে তারা দক্ষিণ রোডেশিয়ার আদিবাসী। অত ভেতরে কেউ যায় না, তাই ওদের দেশ এখনো ভালো করে সভ্যতার ছোঁয়া পায়নি। দু একজন যারা একটু আধটু বাইরে গেছে তারা অল্প স্বল্প ইংরেজি ও পর্তুগিজ ভাষা জানে। লিম্পোপোর ধরেই বঙ্কারা অঞ্চলে ওদের বাড়ি। শহীদের সেদিকে শিকারে যাওয়ার ইচ্ছে আছে জেনে ভারী খুশি হয়ে নিমন্ত্রণ করল সে। তাদের আপ্যায়নের ত্রুটি হবে না বলে ভরসা দিল। শহীদ মনে মনে ভাবল, তার নমুনা পেয়েছি দোস্ত। অনেক চেষ্টা করেও এদের কি উদ্দেশ্য জানতে পারল না শহীদ। কেন এরা এত দূরে গেল? কেনই বা ফিরে এলো আবার ওদের সাথে? সবই শহীদের কাছে ঝাপসা লাগে। দেখা যাক কি হয়, শহীদ ভাবে। খুব ভোরে গুনগুনিয়াসের ফোর্ডে পৌঁছল শহীদরা। লিম্পোপোর স্রোতের উল্টো দিকে 100 মাইল লঞ্চে করে এসেছে তারা। লঞ্চ ঠিক বলা যায় না, মস্ত বড় একটা ক্যানো নৌকায় ইঞ্জিন বসানো। প্রচুর পরিমাণে তেল নিয়েছে তারা সাথে করে। সেই নিগ্রোগুলো তাদের সাথে এক লঞ্চে আসতে চেয়েছিল। লঞ্চে জায়গা প্রচুর। শহীদের আপত্তি ছিল না, বরং সুবিধাই হবে বলে মনে করেছিল। কিন্তু মহুয়া কিছুতেই রাজি হলো না। বাবা, সেই দিন রাতের সেই নিগ্রোর মুখ তার স্পষ্ট মনে আছে। সেই ভয়ঙ্কর লোককে নিয়ে আবার একই লঞ্চে এতদূর যাওয়া অসম্ভব। শহীদ তাদের মানা করে দিয়েছে। ওরা একটা সাধারণ ক্যানো নিয়ে পিছন পিছন আসছে। গুন গুনিয়াসের ফোর্ড এ ওরা শহীদদের সাথে দেখা করবে। পথে অজস্র কুমির দেখছে তারা। কুমিরের ভয় অনেকটা কেটে গেছে মহুয়ার। জলে তো আছেই, ডাঙ্গার ওপরও কিলবিল করছে প্রচুর কুমির, এত বেশি যে মারতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ইঞ্জিনকে বিশ্রাম দেওয়ার জন্যে পথে থেমেছে ওরা। হঠাৎ একদিন প্রচণ্ড জোরে কেঁপে উঠল লঞ্চ। মহুয়া শহীদকে জড়িয়ে ধরল। ড্রাইভার বলল, কুমির লেজের ঝাপটা মেরে লঞ্চটা উল্টিয়ে ফেলবার চেষ্টা করেছে। কামাল লঞ্চের কিনারায় ছিল। আরেকটু হলেই ছিটকে নদীতে পড়তো। এই নদীতে নাকি 3 সেকেন্ড জলে পা ডুবিয়ে রাখলেই পা টান পড়ে। আর সেখানে একটা জলজন্ত মানুষ জলে পড়ে যাওয়া চিন্তাও করা যায় না। এরই নাম লিম্পোপো, ক্রোকোডাইল রিভার। লঞ্চের হালের নিচের দিকটা লোহার। কারণ জিজ্ঞেস করায় ড্রাইভার বলল, কুমিরগুলো অনেক রকম বুদ্ধি খাটায়। যখন বড় বড় কেন উল্টিয়ে ফেলতে পারে না, তখন হাল ভেঙে ফেলে লেজের বাড়ি মেরে। ফলস্রোতের মুখে নৌকা যেদিক খুশি সেদিকে চলে। পাড়ের সাথে ধাক্কা লেগে হয় নৌকা ভাঙে এবং লোকগুলো কুমিরের পেটে যায়, নয়তো
কোথাও গিয়ে আটকে থাকে। দিনের পর দিন কুমিরেরা অপেক্ষা করে থাকে। কোনো নৌকা যদি ভাগ্যক্রমে এসে পড়ে তো বেঁচে গেল, নইলে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যখন লোকগুলো ডাঙ্গায় নামার চেষ্টা করে তখন ধরে নিয়ে যায় নিজ নিজ গর্তের মধ্যে। নদীর দুপাশে ঘন বন, দেখলে মনটা দমে যায়, কেমন যেন ভয় ভয় করে। কয়েকজন জংলি লোকও দেখছে ওরা, পাহাড়ে দাঁড়িয়ে ওদের মুখ ভ্যাংচাচ্ছিল। দূরে একটা হরিণ নেমেছিল জল খেতে। ইঞ্জিনের শব্দ শুনে হকচকিয়ে গেল এক মুহূর্তের জন্যে, তারপর অদৃশ্য হয়ে গেল গভীর অরণ্যে। লঞ্চটা একজনই চালায়, ইংরেজ যুবক, নাম জন ব্লাইদ। লঞ্চটা ওর নিজেরই, জন্ম এদেশেই, বাবা হয়তো এসেছিল ভাগ্য অন্বেষণে, সুবিধা পেয়ে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। প্রকাণ্ড বড় শরীর মিস্টার ব্লাইদের, যেমন লম্বা তেমনি চওড়া, দেখলে খুব সাহসী বলে মনে হয় তাকে, তেমনি আবার ভদ্রও খুব। গুনগুনিয়ান্সের ফোর্ডে পৌঁছে কুফুয়াকে সেই খবর দিতে গেছে। আধ ঘন্টা খানেকের পর মিস্টার ব্লাইদের সঙ্গে একজন বৃদ্ধ নিগ্রোকে আসতে দেখা গেল। খুব লম্বা ছিল লোকটা, এখন কিছুটা নুয়ে পড়েছে বয়সের ভারে। কাছে এলে হাতের পেশির দিকে নজর গেল শহীদের, এখনও সতেজ। এই বয়সেও তার শরীরে যথেষ্ট শক্তি আছে। শহীদ হ্যান্ডশেক করতে এগিয়ে যাচ্ছিল। উফুয়া জড়িয়ে ধরল তাকে, একটু দূরে সরিয়ে আবার ভালো করে মুখ দেখল, আবার জড়িয়ে ধরল। অভ্যর্থনার চোটে হয়রান হয়ে উঠল শহীদ, মনে মনে ভাবছে সে মেলা বিপদ রে বাবা। এই রকম অবস্থায় কি করতে হয় বা বলতে হয় শহীদ বুঝতে পারল না। এদের দেশের রীতি বোধহয় এমন, আন্তরিকতার চাপে বুকের পাঁজরে ভাঙ্গার উপক্রম। এতক্ষণ কথা বলল কুফুয়া। শহীদ, আই সাপোজ এক্স্যাক্টলি লাইক ইয়োর ফাদার। এহ, শহীদ না, একবারে বাপের চেহারা পেয়েছো দেখছি। শহীদ একটা বিনয়ের হাসি দেবার চেষ্টা করল। এদিকে তাকে ছেড়ে দিয়ে কুফুয়া এখন কামালের উপর ঝাঁপিয়ে পড়ছে। ইউ আর কামাল, আই গেস। আর তুমি বোধহয় কামাল। গ্ল্যাড টু মিট ইউ, মিস্টার কফুয়া। আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম, মিস্টার কুফুয়া। হোয়াট গ্ল্যাড? আই অ্যাম সিম্পলি ওভারওয়েলমড। এনিওয়ে, হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য জার্নি? আমি খুব খুশি হয়েছি। যাকগে, কেমন লাগলো যাত্রাটা? ওহ, ইট ওয়াজ ফাইন। চমৎকার। প্রচুর পরিমাণে বকর বকর করলো কুফুয়া। তার সাথে ইসলাম খাঁ ও ইকবাল আহমেদের কি করে পরিচয় হলো, কি করে তারা কুমির শিকার করেছিল, কেমনভাবে হঠাৎ ইকবাল আহমেদ কুমিরের খপ্পরে পড়ল, তা আবার অভিনয় করে দেখালো। সে কিসের কিসের ব্যবসা করে, মাসিক আয় কত, তার আত্মীয় স্বজন কোথায় কে আছে, তাদের মধ্যে আবার কে কে মারা গেছে, কারা বেঁচে আছে, কারা শিগগিরই মারা যাবে, সব খবর শহীদের জানতে আধ ঘন্টা বেশি সময় লাগলো না। 15-16 বছর আগে থেকে আজ পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সবই সবিস্তরে গড় গড় করে বলল সে। অন্য কাউকে কিছুই বলতে দিল না। তারপর হঠাৎ পকেট থেকে একটা চেক বই বের করে 7,000 পাউন্ডের একটা চেক লিখে দিল। বলল, লরেঞ্জো মার্কুইসের লয়েডস ব্যাংকে তোমরা এই চেক ভাঙিয়ে নিতে পারবে, কিংবা সেখানে জমা দিয়ে টাকা থেকেও টাকা তুলতে পারো তোমরা। আমি এখন আর ব্যবসা দেখাশোনা করি না, বাড়িতে থাকি, ধর্মকর্ম করি। আমার 4 ছেলেই সব দেখাশোনা করে। আমি আর কতদিন, হয়তো আর একটা বছরও কাটবো না। আমার ছেলেরা অবশ্য অত্যন্ত সৎ, কিন্তু বলা তো যায় না, টাকা পয়সার ব্যাপার, যদি তোমাদের ঠকাতে চায়। তাই আমি নিজ হাতেই সব দেনা শোধ করে যাচ্ছি। মরবার সময় অশান্তি নিয়ে মরতে চাই না। আপনার 4 ছেলে এখন কোথায়? শহীদ জিজ্ঞেস করে। ওরা লরেঞ্জো মার্কুইসেই থাকে, এখানে কালে ভদ্রে আসে। এখন সবাই ওখানে আছে। এই সময়টা ব্যবসার সময় কিনা। মহুয়া ওর নিজের হাতে তৈরি পরোটা আর হালুয়া দিল কুফুয়াকে খেতে। খেয়ে অজস্র প্রসঙ্গ করলো কুফুয়া। শহীদকে জিজ্ঞেস করলো, হু ইজ শি? কে মেয়েটা? মাই ওয়াইফ, আমার স্ত্রী। ও গুড গুড। হোয়াই ডিডেন্ট ইউ টেল ইট বিফোর? দেন ইউ আর মাইন ডটার ইন ল। এহ, কাম ডার্লিং, কাম ফরওয়ার্ড। তাই নাকি? আগে বলনি কেন? তাহলে তো তুমি আমার পুত্রবধূ গো। এদিকে এসো তো লক্ষ্মী। কুফুয়ার অভ্যর্থনার রীতি মহুয়া নিজ চোখে দেখছে।
ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক পা করে পিছনে সরছে সে। ডোন্ট বি অ্যাফ্রাইড ডার্লিং। কুফুয়া এগিয়ে এসে ওর হাত ধরল। তারপর নিজের গলা থেকে একটা হার খুলে বলল, ইউ সি দ্য বিগ স্টোন, এ সোলিটেয়ার ডায়মন্ড ফ্রম আওয়ার মাইন, উড ইউ লাইক টু হ্যাভ ইট? বহুমূল্য হীরের হারটা মহুয়ার গলায় পরিয়ে দিল সে। আপত্তি করবারও সাহস পেল না মহুয়া। তারপর সে শুরু করলো তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি। নিয়ে সে যাবেই। কয়েকদিন ঘুরে ফিরে বেরিয়ে তারপর দেশে ফিরতে পারে শহীদরা। কুফুয়ার লোক তাদের নিয়ে একবারে জাহাজে তুলে নিয়ে আসবে। লঞ্চ ছেড়ে দিতে বলল কুফুয়া। কিন্তু শহীদ বলল যে দু একদিন সে কুফুয়ার বাড়িতে থাকতে পারে, কিন্তু তারপর সে যাবে দক্ষিণ রোডেশিয়ার বেঙ্কারা অঞ্চলে শিকার করতে। কাজেই লঞ্চ ছেড়ে দেওয়া চলে না। বেঙ্কাবের নাম শুনেই চমকে উঠল কুফুয়া। সামনে নিয়ে গম্ভীরভাবে বলল, ওখানে কেন শহীদ? আরও তো অনেক জায়গা আছে। বেটার গো এনিহোয়ার এলস। কেন? ওখানে যাওয়ার আপনার আপত্তি কিসের? বেঙ্কারা শ বাধা দিয়ে মুখের উপর হাত রাখল কুপুয়া। এখানে ওই জায়গাটার নাম জোরে বলো না। ও দেশের বহু লোক এখানে আছে, বড় সাংঘাতিক তারা। শহীদ বুঝলো ভেতরে আরও কথা আছে, সবটা বলল না কুফুয়া। ব্যাপারটা সেখানেই চেপে গেল শহীদ। বিকেলবেলায় কামাল, মহুয়া, গফুর সবাই বেড়াতে গেছে। সন্ধ্যার দিকে কুফুয়াকে একা পেয়ে শহীদ জিজ্ঞেস করলো, বেঙ্কারা সম্বন্ধে আপনি কি জানেন? কি শুনতে চাও? প্রথমে বলুন ওখানকার লোকজন কেমন। অত্যন্ত হিংস্র। ওরা প্রতি বছর কুমিরের কাছে নরবলি দেয়, আর সেজন্য বাইরে থেকে মানুষ ধরে নিয়ে যায়। আমাদের এখান থেকেও বছর বছর লোক ধরে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও ঠেকাতে পারিনি আমরা। ওরা কি একবারেই জঙ্গলি? পুরোপুরি। ওদের দেশে দু চারজন লোক আছে যারা স্পাইয়ের কাজ করে। তারা মাঝে মাঝে বাইরে এসে সব রকম খবর নিয়ে যায়। তারা কিছু কিছু ইংরেজি বা পর্তুগিজ ভাষা বলতে পারে। শিক্ষা দীক্ষা বলতে কিছুই নেই। ধর্ম হলো কুমির দেবতার পূজা করা আর তাদের উদ্দেশ্যে নরবলি দেয়া। ওদের দেশের শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত অস্বাভাবিক গোঁড়া। আচ্ছা, ওরা কি সুদূর ভারতবর্ষ যায় মানুষ ধরবার জন্য? না, অতদূর যাওয়ার দরকার পড়ে না। এখানেই ওরা প্রচুর মানুষ পায়। ওদের জীবিকা নির্বাহের উপায় কি? প্রচুর পরিমাণে ফলের গাছ এমনিতেই ওদের অঞ্চলে আছে। তাছাড়া নানা রকমের ফলের চাষ করে ওরা। হরিণ, জিরাফ, জেব্রা, বন্য ষাঁড়, হাতি, হিপোপটোমাস এসব জন্তু শিকার করে তারা মাংস খায়। কেউ কেউ গম ভুট্টার ক্ষেতও করে, তবে খুব কম। আপনি এসব জানলেন কি করে? আমার যুবক বয়সে, তা প্রায় 18-19 বছর হবে, একবার ওরা ধরে নিয়ে গিয়েছিল আমাকে বলি দেবে বলে। অনেক কষ্ট করে ছুটে আসতে পেরেছিলাম। তখনই ওদের সব কিছু দেখে এসেছিলাম। আমার এখনো মনে আছে কিভাবে বন জঙ্গলে অনাহারে অনিদ্রায় ঘুরে বেরিয়েছি। তখন সম্পূর্ণ নিরস্ত্র আমি। এখন সেসব কল্পনা করলেও গায়ে কাটা দেয়। গভীর রাতে গাছের ডাল আঁকড়ে ধরে নিচে বাঘসিংহের লড়াই দেখেছি, হাতির দল দাপাদাপি। শহীদ দেখল বুড়ো এখনো মস্ত বড় গল্প ফেঁদে বসবে। তাড়াতাড়ি বলল, আমার কাছে কতগুলো ব্যাপার বড় অদ্ভুত লেগেছে। আপনাকে বললে আপনি হয়তো তার অর্থ আমাকে বুঝিয়ে দিতে পারবেন। দক্ষিণ রোডেশিয়া থেকে কয়েকজন নিগ্রোর ঢাকায় যাওয়ার এবং তাদের সাথে ফিরে আসবার কথা সবিস্তারে বলল শহীদ। বাবার চিঠি, শহীদের ওপর আক্রমণ, সেদিন রাতে ঘরে উকি দিয়া, কিছুই বাদ দিল না সে। কুফা চুপ করে শুনল সবটা। ভীষণ গম্ভীর হয়ে গেছে তার মুখ। ঠিক এমনই সময় বাড়ির বাইরে 10-12 জন লোকের হট্টগোল শোনা গেল। কারা যেন এগিয়ে আসছে বাড়ির দিকে। শহীদ ও কুফুয়া বেরিয়ে এলো বাইরে। কয়েকজন নিগ্রো দাঁড়িয়ে রয়েছে। কুফুয়া ওদের ভাষায় বোধ করি জিজ্ঞেস করলো, কি চাও তোমরা? ওরাও কি যেন বলল। আবার কুফুয়া কথা বলল। কি কথা হচ্ছে শহীদ তার এক বর্ণ বুঝল না। কিন্তু কুফুয়া যে খুব উত্তেজিত হয়ে উঠেছে তা সে বেশ বুঝতে পারল। শহীদকে ঘরের ভিতর যেতে বলল কুফুয়া। শহীদ ভিতরে চলে এলো। এসেই দেখলো কুফুয়ার স্ত্রী দরজার পাশে দাঁড়িয়েছে। মুখ তার ভয়ে বিবর্ণ হয়ে গেছে। কিছুই বুঝল না শহীদ। কুফুয়া তার পেন্ডা ছাড়া কাউকে কিছু জিজ্ঞেস করবার উপায় নেই। আর কেউই ইংরেজি জানে না। মিনিট 15 তর্কাতর্কি করে কুফুয়া ঘরের ভিতর এলো। একটা 303 রাইফেল তুলে নিল হাতে। শহীদকে বলল,
আমি এই দরজার আড়ালে রইলাম, তুমি গিয়ে কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়াও। ভয় পেও না, আমি রয়েছি পিছনে। শহীদ তার কথা মতো বাইরে এসে দাঁড়ালো। কি ব্যাপার সে কিছুই বুঝতে পারছে না। কুফুয়া এত উত্তেজিত হয়েছে কেন? জন 10-12 লোক এগিয়ে এলো শহীদের দিকে। তার সামনে এসে হাঁটু গেড়ে বসলো ওরা। বিড়বিড় করে মিনিট দুয়েক তাদের নিজেদের ভাষায় কি মন্ত্র বলল। তারপর নিঃশব্দে ফিরে চলল তারা। শহীদ বোকার মতো চেয়ে রইল তাদের দিকে। কুফুয়া রাইফেল হাতে বেরিয়ে এলো বাইরে। তারপর আচমকা গুলি ছুড়ল লোকগুলোর উপর। একটা, দুইটা, তিনটা, এমনি করে 6টা গুলিতে 6জন লোককে মাটিতে ফেলল সে। ভীষণ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তারা। কুফুয়া এদিকে রাইফেলের ম্যাগাজিন খুলে ফেলছে। শহীদকে বলল, রিভলভার ছোড়, আমি ততক্ষণে গুলি ভরে নেই। ব্যাপারটা এত আচমকা ঘটে গেল যে শহীদের বুদ্ধি সম্পূর্ণ লোপ পাওয়ার উপক্রম হলো। এটুকু সে বুঝেছে, ব্যাপারটা নিশ্চয় গুরুতর, নইলে কুফুয়ার মতো স্থির মস্তিষ্ক মানুষ শুধু শুধু খুন খারাপি করতে পারে না। শহীদ দ্রুত চিন্তা করছে, এই বিদেশে এসে মানুষ খুন করে জেল খাটবে নাকি শেষ পর্যন্ত। কিন্তু চিন্তা করবার আর সময় নেই। শহীদ দেখল বাকি 4-5 জন নিগ্রোর একজন সৎবিদ ফিরে পেয়ে পিস্তল বের করছে। ব্যাপারটা প্রথমে তারা বুঝতে পারেনি। চোখের সামনে 6জন সাথীর লাশ দেখে হঠাৎ ওরা রুখে দাঁড়ালো। কুফুয়ার দিকে নিশানা করছে পিস্তলধারী। গুলি করলো শহীদ। তার গুলি পিস্তলধারীর কপাল ফুটো করে ঢুকে গেল মগজের মধ্যে। অদ্ভুত একটু গঙ্গানি তুলে লুটিয়ে পড়ল লোকটা। কুফুয়ার ততক্ষণে গুলি ভরা হয়ে গেছে। চোখের নিমিষে বাকি 4জন চিৎকার করে ধরাশায়ী হলো। শহীদ আর কুফুয়া এগিয়ে গেল লাশগুলোর দিকে। একজন তখনও একটু একটু নড়ছিল। রাইফেলের আগাটা তার কপালে ঠেকিয়ে ট্রিগার টিপে দিল কুফুয়া। ব্যাস, খতম। রক্তে মাটি লাল হয়ে গেছে। চোখের সামনে 11টা মৃতদেহ পড়ে আছে। লোকগুলো তারাই খুন করেছে, অথচ কারণ জানে না শহীদ এই নির্মম হত্যার। গা গুলিয়ে আসে শহীদের। কেমন একটু বমি বমি লাগে অত রক্ত দেখে। হঠাৎ দূরে অনেকগুলো আলো দেখা গেল। অনেক লোক যেন কথা বলতে বলতে এগিয়ে আসছে। বোধহয় গুলির আওয়াজ আর লোকগুলো আর্তনাদ শুনতে পেয়ে লোকজন আসছে খবর নিতে। কুফুয়া রাইফেলের ওপর ভর দিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে রইল। এদিকে লোকগুলো ক্রমে এগিয়ে আসছে। শহীদ গিয়ে কুফুয়ার কাছে দাঁড়ালো। কুফুয়া গভীরভাবে কি যেন চিন্তা করছে। তার জামার আস্তিন ধরে একটু টান দিল শহীদ। বলল, মানুষ এসে পড়েছে, কোনো রকম অসুবিধা হবে না। না। কুফুয়া তার দিকে কেমন অদ্ভুত করে তাকায়। শহীদ ভাবে, পাগল হয়ে গেল না তো বেটা? না, পাগল হয়নি। লোকগুলো এসে লাশ দেখে খানিকটা পিছু হটে গেল। তারপর কুফুয়াকে দেখে অত্যন্ত নম্রভাবে কি যেন জিজ্ঞেস করলো। কুফুয়া এগিয়ে গিয়ে বেশ অনেকক্ষণ ধরে তাদেরকে কিছু একটা বোঝালো। ওরা অদ্ভুত চোখে শহীদের দিকে তাকিয়ে দেখলো একবার। তারপর পটাপট লাশগুলো তুলে নিয়ে কুফুয়ার পিছন পিছন চলতে শুরু করলো। শহীদও চলল ওদের সাথে সাথে। একটা কূপের মধ্যে লাশগুলো ফেলে কুফুয়ার বাড়ি থেকে কোদাল এনে মাটি কাটা শুরু করলো তারা। মাটি চাপা দিয়ে লোকগুলোকে কবর দিল। রক্তের দাগ চেঁছে ফেলা হলো। তারপর সবাই কুফুয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এত বড় পৈশাচিক ব্যাপার অত্যন্ত অবলীলা ক্রমে যেন ঘটে গেল। এতগুলো খুন হলো, তার জন্য কোনো চাঞ্চল্য নেই এদের মধ্যে। যেন হরদমে এমন ব্যাপার দেখে আসছে তারা। এদেশে পুলিশ নেই নাকি? আইন নেই কোনো? এতই সোজা এখানে খুন করে গুম করে ফেলা? নাকি এই লোকগুলোর ওপর সবাই চটা? এই খুনের সাক্ষী ছাড়া তাদের মধ্যে থেকে কেউ বিশ্বাসঘাতকতা করবে না তো? বড় অস্বস্তি লাগে শহীদের। ঠিক এই সময় একটা ছায়ামূর্তি সরে গেল দূর থেকে। গাছের তলায় আবছা আলো অন্ধকারের শহীদ স্পষ্ট দেখল একজন নিগ্রোর রাস্তায় পড়েই দৌড়ে অদৃশ্য হয়ে গেল। কুফুয়া বাড়ির দিকে হাঁটছে চিন্তিত মুখে। কিছু না বলে শহীদ তার পিছন পিছন চলতে লাগলো। শহীদ ভাবছে, মহুয়ারা ফেরে না কেন এখনো। এদিকে বিকেলবেলা কামাল, মহুয়া, গফুর আর কুফুয়ার এক মেয়ে পেন্ডা জায়গাটা ঘুরে ফিরে দেখে আসতে গেছে। শহীদ সকালে বেশ খানিকটা ঘুরে এসেছিল, তাই ও আর গেল না। গফুরের যাওয়ার ইচ্ছে ছিল না। দিদিমণি যখন যাচ্ছে তখন সেও চলল ওদের পিছু পিছু। জায়গাটা বেশ ছোট, কিন্তু বহু লোকের বাস এখানে। কাঠের ব্যবসার মস্ত বড় একটা ঘাঁটি এই গুনগুনিয়ানসের ফোর্ড।
কুফুয়ার বাড়ি দিকটা বেশ নির্জন, কিন্তু আর একটু দক্ষিণে অনেক কুঁড়েঘর দেখা গেল পাশাপাশি। ঘরগুলো মাটির তৈরি, ওপরে খড় বা শনের ছাউনি। আলো বাতাসের কোনো বন্দোবস্ত নেই বললেই চলে। ছোট একটা গর্ত মতো জায়গা দিয়ে ঘরের মধ্যে ঢোকা হয়। দরজাও নেই একটা। মেয়েরা কেউ বাড়ির সামনে মাটি কোপাচ্ছে, ভুট্টার ক্ষেত নিড়াচ্ছে, কেউ বা ছেলে কাঁখে নিয়ে রান্না চড়িয়েছে। সবাই কামালদের দেখে কাজ ফেলে রেখে অবাক বিস্ময়ে চেয়ে রইল। অদ্ভুত সব কাপড় চোপড় পরা এতগুলো মানুষ কোত্থেকে এলো রে বাবা! কামালরা আরো দক্ষিণে চলে গেল হাঁটতে হাঁটতে। দূরে মেঘের মতো দেখা যাচ্ছে একটা বিরাট পাহাড়। কিছু দূর গিয়ে একটা বিল পাওয়া গেল। চওড়া খুব বেশি না, কিন্তু অত্যন্ত লম্বা। বহুদূর গিয়ে বাঁ পাশে বেঁকে গেছে। আরো কত দূর গেছে কে জানে। পেন্ডার কাছ থেকে জানা গেল ওটা একটা হ্রদ। কামাল বলল, বাড়ির এত কাছে এত সুন্দর হ্রদ আছে, আগে বলেননি কেন? বোকার মতো আমরা তোলা জলে স্নান করলাম। বোকার মতো নয়, বুদ্ধিমানের মতো কাজ করেছেন মিস্টার কামাল। এখানে নামলে আর ফিরতে হতো না, চিরকালের জন্য রয়ে যেতে হতো। সুন্দর পরিষ্কার ইংরেজিতে বলল পেন্ডা। মিশনারিদের স্কুলে পড়ে খুব ভালো আয়ত্ত করেছে সেই ইংরেজি উচ্চারণ। কি ব্যাপার, এখানেও কুমির নাকি? ছিল না আগে। কুমিরের ভয়ে মানুষ লিম্পোপোতে নামতো না, আগে এখানেই স্নান করতো। কিন্তু কি করে জানি কুমিরে এই জায়গায় খোঁজ পেয়েছে। হঠাৎ একদিন দেখা গেল এই হ্রদ থেকে একজন মানুষকে মুখ নিয়ে একটা কুমির লাফ দিয়ে ডাঙায় উঠল। তারপর প্রচণ্ড বেগে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল। মানুষজন তাড়া করছিল, কিন্তু কেউ এগোতে পারল না। লেজের প্রচণ্ড ঝাপটায় বড় বড় মাটির চাকা আর পাথর ছুটতে ছুটতে চলে গেল কুমিরটা। তারপর থেকে 3-4 দিন একই ব্যাপার ঘটল। প্রতিদিনই কয়েকজন মানুষ মুখে করে নিয়ে যায় কুমির। রাতে চুপি চুপি এসে ঘাটের কাছে জলের মধ্যে ঘাপটি মেরে থাকে। দিনের বেলায় সুযোগ পেলেই লোকজনকে মুখে করে নিয়ে নদীতে চলে যায়। তারপর পাহারাদার বসিয়ে দেয়া হলো, কাউকে আর নামতে দেয়া হতো না। এখন আর কেউ নামে না এখানে। ভুল করে বিদেশি কেউ নামলে সাথে সাথে কুমিরের পেটে যায়। এখানকার সবাই কি তাহলে তোলা জলে স্নান করে রোজ? এখানে সবাই 1 সপ্তাহ পর পর স্নান করে, কেউ কেউ আরো দেরিতে করে। তোলা জলে স্নান করতে অসুবিধে বিশেষ হয় না। সূর্য অস্ত গেছে, মহুয়া বলল, ফেরা যাক এখন পেন্ডা। অনেক দূর পরে এসেছি, বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। আর একটু গিয়েই ফিরবো আমরা। ওই সামনের বাগটায় গেলেই দেখতে পারেন আমাদের এখানকার সবচেয়ে আশ্চর্য জিনিস। পেন্ডা দ্রুত হাঁটে। বাকিটা পৌঁছে আশ্চর্য হয়ে গেল সবাই। সামনে বিরাট মাঠ, এপার থেকে ওপার দেখাই যায় না। যতদূর দৃষ্টি যায় কেবল মাঠ আর মাঠ। গমের চাষ করা হয়েছে সে মাঠে। এখন গম পাকবার সময়। সোনালি হয়ে গেছে সমস্ত মাঠ। দূরে একটা গিরিশৃঙ্গ দেখা যাচ্ছে, মাথায় তার জমে আছে বরফ। সূর্যের আলো পড়ছে ওই বরফের ওপর, মনে হচ্ছে যেন পাহাড়ের মাথাটা ধকধক করে জ্বলছে। সেই পাহাড় থেকে একটা মিষ্টি আলো ছড়িয়ে পড়ে চারদিকে, একটা স্বপ্নের আবেশ মেখে দিয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে। বিস্তার আর উচ্চতা ঠিক এমনভাবে বোধহয় আর কোথাও একত্রে মেশেনি। এখানে এসে দাঁড়ালে মনটাও হয়ে ওঠে প্রশস্ত আর বৃহৎ। অনেকক্ষণ কামাল আর মহুয়া মোহনগ্রস্তের মতো দাঁড়িয়ে রইল সেখানে। পাহাড়ের ওপর আলোটা ধীরে ধীরে কমে আসছে, কারো কোনো দিকে খেয়াল নেই। রাত হয়ে যাচ্ছে দেখে পেন্ডা বলল, চলুন ফেরা যাক। চলুন, নিষ্প্রাণ কণ্ঠে বলে কামাল। কিন্তু ফিরতে তার মোটেই ইচ্ছে করছে না। এই সৌন্দর্যের যতটুকু পারে পান করে নিতে চায় সে। ধীরে ধীরে তারা বাড়ির দিকে চলল। বেশ অন্ধকার হয়ে গেছে। কামাল বলল, এত সুন্দর জায়গা, বিকেলবেলা কেউ বেড়াতে আসে না কেন? সময় পেলে তো মানুষ আসবে। কেবল খেয়ে পরে বেঁচে থাকবার চেষ্টাতেই এখানকার সব লোকের সময় চলে যায়। আমাদের দেশটা বড় গরিব, সব কিছুই শুষে নিচ্ছে ইংরেজ। সৌন্দর্য বোধটুকু আর নেই। পেন্ডার গলাটা কেমন যেন একটু ভারী হয়ে আসে। একটু কৃত্রিম হাসি হেসে বলল, কিন্তু আমার তো জীবন সংগ্রাম নেই, তাই আমি প্রায়শই এখানে সৌন্দর্য উপভোগ করতে। পয়সার অভাব না থাকলে জীবনে কত রস ভোগ করা যায়। কামাল মনে মনে আশ্চর্য হলো।
এত বোঝে এই কচি মেয়েটা। এর চোখ খোলা, সব কিছুই পরিষ্কার করে দেখবার ক্ষমতা আছে এর। কিছুক্ষণ চুপ করে থেকে কামাল বলল, আচ্ছা, পেন্ডা মানে কি? পেন্ডা মানে? একটু হেসে বলল, পেন্ডা মানে ভালোবাসা। হ্রদটার পাশ দিয়ে চলতে মহুয়ার খুব ভয় করছে। সে পেন্ডাকে জিজ্ঞেস করলো, যে কোনো মুহূর্তে আমাদের একজনকে তো কুমিরে ধরে নিয়ে যেতে পারে, তাই না? কি বললেন? কুমির? না, ডাঙ্গার ওপর ওরা আক্রমণ করে না। মানুষের সাড়া পেলে আরও ঝুপঝুপ জলে লাফিয়ে পড়ে। অবশ্য এমনও দেখা গেছে একলা নিরস্ত্র পেয়ে ডাঙ্গার ওপরেও মাঝে মাঝে আক্রমণ করেছে মানুষকে, কিন্তু 3-4 জন দেখলে ওরা কখনো এগোয় না। আসলে কুমির জাতটা অত্যন্ত ভীতু, ঠিক বড়লোকদের মতো। রডটা ছাড়িয়ে এলো তারা। আঁকাবাঁকা পথ, পথের দুপাশেই মাঝে মাঝে অনেকগুলো বড় বড় গাছ আছে। জায়গাটা ঘন অন্ধকার, তারপর আবার ফাঁকা। গফুর বেশ একটু পিছিয়ে পড়ে একটা বিড়ি ধরিয়ে ধীরে ধীরে আসছে, যাতে হারিয়ে না যায় তার জন্যে সে নজর করে দেখছে মাঝে মাঝে কামালদের। পথ হারিয়ে ফেললে ও আর বাড়ি ফিরতে পারবে না। দাদামণিরা ইংরেজিতে কথা বলে ওদের সাথে, কিন্তু সে তাও জানে না। এখানকার একটা বেটাও বাংলা বোঝে না। কিছু দূর গিয়ে গফুর আর কামালদের দেখতে পেল না। একটা ঘন অন্ধকার জায়গায় তারা অদৃশ্য হয়েছে। বিড়িটা শেষ হয়ে গেছে। একটা শুক টান দিয়ে গফুর ফেলে দিল বিড়ি। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল। অন্ধকার জায়গাটায় এসে পড়েছে গফুর। এমন সময় কাছে একটা ছটপটির আওয়াজ শোনা গেল। কয়েকজন মানুষ মৃদুস্বরে কথা বলছে। গফুরের কেমন যেন সন্দেহ হলো। কামাল ভাইদের দেখা যাচ্ছে না কেন? সে কি জোরে ডাকবে নাম ধরে? না, তাতে বিপদ হতে পারে। একটা গাছের আড়ালে দাঁড়ালো সে। কাছেই একজন লোক টর্চ চালালো। সেই আলোতে গফুর দেখলো হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে কামাল, পেন্ডা আর তার দিদিমণি। সবারই মুখের মধ্যে কাপড় গোঁজা। কেউ চিৎকার করতে পারছে না। 8-10 জন লোক তাদেরকে কাঁধের ওপর তুলে নিল। তারপর পিছনে যতদূর দেখা যায় টর্চ জেলে দেখে নিয়ে হাঁটা শুরু করলো যে পথে ওরা গিয়েছিল সেই পথেই। মাথায় রক্ত চড়ে গেল গফুরের। কিছু না পারে, অন্তত একজন লোকের টুটি তো সে ছিঁড়ে ফেলতে পারবে। তারপর যা হয় হোক, তার দিদিমণিকে আক্রমণ করার মজা সে টের পাইয়ে দেবে। ওদের দিকে জোরে হাঁটা শুরু করলো গফুর। পরক্ষণেই আবার ভাবলো, এত লোককে আক্রমণ করা মানেই এদের হাতে বন্দী হওয়া। তা সে চায় না। দাদামণিকে সব খবর দিতে হবে, নইলে উদ্ধারের কোনো পথই থাকবে না। এদের পিছনে পিছনে গিয়ে দেখতে হবে এরা যায় কোথায়। বেশ কিছুটা পিছিয়ে এলো সে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখলো লোকগুলোর উপর। কুফুয়ার বাড়ি বা দিকের রাস্তায়, সে রাস্তায় না গিয়ে এরা ডান দিকের একটা পথ ধরলো। অনেকটা পিছনে গফুরও চলল। মাঝে মাঝে বড় ফাঁকা জায়গা পড়লে সে হামাগুড়ি দিয়ে এগোয়, ধরা পড়বার ভয়ে। ডান দিকের রাস্তা ধরে বরাবর মাইল 2 চলে গেল তারা। এদিকে লোকালয় নেই। গাছগাছরা বেশ ঘন হয়ে এসেছে। পথটা সরু হয়ে গিয়েছে অনেক আগেই। আর কিছু দূর গেলেই ঘন বনের মধ্যে পড়বে তারা। আকাশে চাঁদ উঠেছে এখন, বেশ খানিকটা পরিষ্কার হয়ে এসেছে অন্ধকার। একটা বাঘ ঘুরতেই গফুর ডাক বাংলার মতো ফুটফুটে একটা বাড়ি দেখতে পেল। কাঠের বাড়ি, বাইরেটা চুনকাম করা। চাঁদের আলোয় ধপধপ করছে বাড়িটা। লোকগুলো এসে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। একজন এগিয়ে গিয়ে দরজার তালা খুলল। তারপর সবাই ঢুকে পড়ল বাড়ির মধ্যে। একটা গাছের আড়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল গফুর। কেউ আর বাইরে আসে না। আরো খানিকক্ষণ পর 4 জন লোক বেরিয়ে এলো বাড়িটা থেকে। তারা ফিরে চলল যে পথে এসেছিল সেই পথে। সশব্দে দরজা বন্ধ হয়ে গেল বাড়িটার। অনেকখানি পিছনে থেকে গফুরও চলল ওদের সাথে সাথে। অনেক দূর গিয়ে একটা ছোট ঘরে ঢুকলো ওরা সবাই। কিন্তু এই বাড়িগুলো এমন কেন? একটা এদিক আর একটা ওদিকে এবড়ো খেবড়ো করে সাজানো। বিকেলবেলা বেড়াতে যাওয়ার সময় তো বাড়িগুলো এমন দেখেনি সে। পরিপাটি করে সাজানো ছিল সেসব কুঁড়েঘর। পথ ভুলও হলো নাকি? হ্যাঁ, ঠিক ভুল পথে এসেছে সে। আবার অনেক দূর ফিরে গেল গফুর। রাস্তাগুলো এমন যে চেনা যায় না, এঁকে বেঁকে চলেছে পথে। এক রাস্তা থেকে আবার বহু রাস্তা বেরিয়েছে, ঠিক সমানই চওড়া। সেগুলো আবার ঠিক অন্য সব রাস্তার মতো এঁকে বেঁকে চলছে। একটা রাস্তার আন্দাজ করে গফুর চলতে শুরু করলো। মাইলখানেক যাওয়ার পর দেখলো সামনে লিম্পোপো নদী। আবার ফিরে গেল সে। এমনইভাবে অনেক ঘুরেও ঠিক রাস্তা সে কিছুতেই চিনতে পারছে না।
রাগ, দুঃখে, ক্লান্তিতে তার অবস্থা কাহিল, সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আর চলা যায় না, রাতও এদিকে অনেক হয়েছে। তার বুদ্ধি লোপ পাওয়ার উপক্রম হলো। অনেকক্ষণ রাস্তার উপর বসে রইল, একটা বিড়ি খেলো, তারপর আবার চলা শুরু করলো সে। এদিকে আকাশে মেঘ করছে অনেকক্ষণ ধরে। চাঁদ সেই যে আধ ঘন্টা আগে মেঘের আড়ালে গেছে, আর বেরোবার নাম নেই। আবছাভাবে পথ দেখা যাচ্ছে। অনেক দূর এসে সে কতগুলো বাড়ি দেখতে পেল। কিছুমাত্র উৎসাহিত হলো না সে। এই গোলকধারায় পড়ে তার সমস্ত উৎসাহ নিভে গেছে ঘুরতে ঘুরতে। এদিকে ঝমঝম বৃষ্টি নেমে এলো বড় বড় ফোঁটায়। আর চিন্তা করবার অবসর নেই। সে ছুটে গেল একটা বাড়ির সামনে, ছোট্ট দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করতে লাগলো, কে আছো ভাই বাড়িতে? ও, ও ভাই, কে আছো? একজন বৃদ্ধ নিগ্র বেরিয়ে এলো। ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত হয়েছে সে। গফুর তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আরো কয়েকজন লোক ঘুম থেকে উঠে এসেছে। গফুরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তারা। একজন কি জানি জিজ্ঞেস করলো গফুরকে, কিছু বুঝলো না গফুর। ওরা সন্দিগ্ধ দৃষ্টিতে পরীক্ষা করতে থাকে। প্রমাদগণে গফুর, আচ্ছা, মুশকিলেই পড়া গেল তো। কেউ ওর কথা কিছু বুঝবে না। হঠাৎ ওর মাথায় বুদ্ধি খেলে গেল। ও বলল, এই হারামজাদারা, তোরা কি আমাকে কুফুয়ার বাড়ি পৌঁছে দিতে পারবি? এইবার বুঝলো তারা। একে অন্যের দিকে তাকিয়ে কুফুয়া কুফুয়া করে কি কি সব বলাবলি করতে লাগলো। তারপর একজন জোয়ান নিগ্র তার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে এলো। গফুরকে সঙ্গে আসতে ইশারা করে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো সে। প্রায় ৫-৬ মাইল হাঁটার পর গফুর চিনতে পারলো বাড়ির কাছাকাছি এসে পড়েছে তারা। লোকটার হাত ধরে ঝাঁকুনি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে। তারপর একটা বিড়ি বের করে দিল। লোকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে দেখে সে নিজে বিড়ি ধরালো। বাংলায় বলল, এইভাবে খেতে হয়, বলে টান দিয়ে দেখালো। লোকটা বুঝতে পেরে বিড়িটা ধরিয়ে নিল। একবারও কাশলো না দেখে গফুর বুঝলো তামাকে অভ্যাস আছে বেটার। আরও কয়েকটা বিড়ি সে ধরিয়ে দিল লোকটির হাতে। খুব খুশি হলো নিগ্রোটা। গফুর বাড়ি চিনতে পেরেছে দেখে সে ফিরে চলে গেল একটা বিটকেল হাসি দিয়ে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। বাড়ির কাছে এসেই থ হয়ে গেল গফুর। বাড়ি তো নেই, অনেক ছাইগাদা হয়ে রয়েছে। বাড়ি পুড়ে গেছে, কেউ নেই আশেপাশে। স্তম্ভিত হয়ে কাদার মধ্যেই মাটিতে বসে পড়ল গফুর। এতক্ষণ সময়টুকু ধরে শুনছিলেন কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজ থেকে একটি মিস্ট্রি গল্প, কুয়াশা ২, গহীন জঙ্গলে, পর্ব ১। দ্বিতীয় পর্বটি পরের দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করছি রহস্যেরা গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো গল্প শুনতে চাইলে আপনারা আমাকে কমেন্টে রেকমেন্ড করবেন। আমি ওইগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে রহস্যেরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। খোদা হাফেজ।